খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত বিএনপি, সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। হাসনাতের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতরা দ্রুত গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি। শাপলা চত্বরে নিহত 93 জনের পরিচয় প্রকাশ করল হেফাজত, বিচার না পাওয়ায় ভুক্তভোগীদের ক্ষোভ। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু, প্রথম ধাপে সংগ্রহ গোবিন্দ ও গোপালভোগ সহ স্থানীয় জাতের আম। এবং ভারত পাকিস্তানের বাণিজ্য যুদ্ধ তুঙ্গে, নিষেধাজ্ঞার মধ্যেও $50 কোটি পাকিস্তানি পণ্য ভারতের বন্দরে। স্বাগত এখন বাজারে, শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছেই গালিব ইবনে রিয়াজ। দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে প্রস্তুত দলটি। আগামীকাল সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তা নেতাকর্মীদের আশা, শারীরিকভাবে সুস্থ থাকলে আবারও রাজনীতিতে সক্রিয় হবেন বেগম জিয়া। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। প্রায় 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে মঙ্গলবার সকালে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে বিদায় জানাবেন মাকে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। সাথে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, তার উপদেষ্টা এনামুল হক চৌধুরী এপিএস ও 2 গৃহপরিচারিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। খালেদা জিয়ার দেশে ফিরে আসার খবরে উচ্ছ্বাসিত বিএনপির নেতাকর্মীরা। সারা দেশের জনগণ আমরা প্রত্যাখ্যায় আছি, আমাদের নেত্রী, দেশনেত্রী, দেশমাতা কখন দেশে ফিরে আসবে, আমাদের সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত। এই মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসা খুব জরুরি দরকার। একটা গাইডলাইন, একজন অভিভাবক, এটা আমাদের খুব জরুরি দরকার। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, আমরা বেগম জিয়ার, ম্যাডাম জিয়ার অপেক্ষায় আছি। বেগম জিয়াকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। দলটির নেতারা বলছেন, পুরো দেশের মানুষই অপেক্ষা করছে তার আগমনের। শারীরিকভাবে সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হতে পারেন বেগম জিয়া। উনি যখনই দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন বা বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলেন, সেটা আমি মনে করি আমাদের তৃণমূল থেকে উপর পর্যন্ত প্রত্যেককে উজ্জীবিত করে এবং দেশবাসীকে উজ্জীবিত করে। রাজনীতিতে ফিরে আসার ব্যাপারটা তো সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ওনার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে। বিমানবন্দর থেকে খিলক্ষেত আর্মি স্টেডিয়াম বনানী হয়ে গুলশান 2-এর বাসভবন ফিরোজায় উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার 2 পাশে বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন। যানজট এড়াতে এই সড়ক ব্যবহারকারীদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে অনুরোধ করেছে দলটি। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, আর সেই উপলক্ষেই এই ফিরোজা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন করে সাজছেন। বলা হচ্ছে এই ভবনটি আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ আগামীর বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই ভবন থেকেই। শাহাদাত অব্র, এখন ঢাকা। এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পথে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি নেবেন তিনি। তার প্রতি দেশটির আমির শেখ তামিম আল থানির আন্তরিকতায় খুশি কাতার প্রবাসী বাংলাদেশিরা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য কাতারের আমির রয়্যাল বিমান যুগে লন্ডনে সুচিকিৎসার জন্য নিয়ে গেছেন এবং পুনরায় রয়্যাল ফ্যামিলির বিমান যুগে বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। তার জন্য কাতার প্রবাসী পক্ষ থেকে কাতারের আমিরকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মহামান্য কাতারের আমিরের প্রতি, যে ওনার ব্যক্তিগত বিশেষ
জেট এয়ারওয়েজের মাধ্যমে আমাদের প্রান্তীয় নেত্রীকে লন্ডনে প্রেরণ এবং চিকিৎসা গ্রহণ শেষে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত উনি করেছেন, যে চিকিৎসার যে ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমরা কাতার প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে মহামান্য আমিরের প্রতি জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এই হামলার ঘটনা ঘটে। পরে হাসনাত আবদুল্লাহকে পুলিশি নিরাপত্তায় ঢাকায় আনা হয়। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত প্রতিবেদনে। রোববার ব্যক্তিগত কাজে গাজীপুরে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় চান্দনা চৌরাস্তায় পৌঁছলে 10 থেকে 12 জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে হামলা চালায় তার গাড়িতে। এ সময় আহত হন তিনি। পরে বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির গেটের সামনে অবস্থান নেন তিনি। হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক পার্টির নেতাকর্মীরা। ঘটনার পর হাসনাত আবদুল্লাহকে পুলিশি নিরাপত্তায় নেওয়া হয় ঢাকায়। গাড়ি করছে, গ্লাস ভেঙে ফেলছে ভাই, আমি একা ছিলাম গাড়িতে। ওই যে গাড়ি ভেঙে ফেলছে, ওই যে একদম ওই গাড়ি কই, ওই যে গাড়ি বাম পাশে ভেঙে ফেলছে। এদিকে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করে এনসিপি। এ সময় হামলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এছাড়া 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়া হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন শিক্ষার্থীরা। হাসনাত আবদুল্লাহ খুনিদের বিচারের জন্য জীবন প্রাণ লড়াই করে যাচ্ছেন, তার নিরাপত্তা দিতে যদি আমাদের ইন্টারিম ব্যর্থ হয়, আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য, সাধারণ নাগরিকদের জন্য ইন্টারিম কি করবে? তারা শুধুমাত্র সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠনের নির্বাচনে আসার প্রশ্ন আসে কিভাবে? ঘটনার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ জড়িত বলে দাবি করেন তারা। উনি নিজে বেশ সাহসী লোক, উনি নিজে এর প্রতিবাদ করেছেন এবং নিজে এখন ঢাকার দিকে আমাদের বেশ কিছু নেতাকর্মী সহ উনি ঢাকাতে যাচ্ছেন। 24 ঘন্টার মধ্যে যদি হামলার বিচার না করা হয়, আমরা এই 24 ঘন্টার ভিতরে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। এছাড়া একই দাবিতে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। শামীমা রহমান শাম্মী, এখন। শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে এটি একটি প্রাথমিক খসড়া তালিকা। যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রকাশিত তালিকাটি প্রাথমিক, তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে, চূড়ান্ত করতে আরও সময় লাগবে। উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারী নীতির বিরোধিতা সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন। সেদিন গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহার হয়। এতে অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে 93 জনের নাম এবার প্রকাশ করা হয়েছে। এদিকে শাপলা চত্বরে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হত্যাকাণ্ড চালানোর 12 বছর পার হলেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। যৌথ বাহিনীর সমন্বয়ে এই হামলার নাম দেয়া হয় অপারেশন ফ্ল্যাশ আউট। পরে বিচার চাইলে হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শাপলা হত্যাকাণ্ড বিচারের দাবিতে আবারও জোরদার হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ।
12 বছর আগে রাজধানীর শাপলা চত্বরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ সহ 13 দফা দাবিতে জড়ো হয়েছিল আলেম ওলামা সহ বিভিন্ন কওমি মাদ্রাসার লক্ষাধিক শিক্ষার্থী। 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ছিল হেফাজত ইসলামের কর্মসূচিকে ঘিরে। দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর মধ্যরাতে সমাবেশে ঘুমন্ত মুসল্লিদের উপর বর্বর হামলা চালাতে দেখা যায় র্যাব, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীকে। সে সময় অভিযোগ ওঠে সেদিনের ভয়াবহ সংঘর্ষের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য 6 মে ভোররাত থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের 2টি গণমাধ্যম দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। সরকার উৎখাতের আন্দোলন হচ্ছে বলে শাপলা চত্বর থেকে সমাবেশ উচ্ছেদের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার। বিক্ষোভ দমনে শুরু হয় রাতভর অভিযান। পুলিশের পক্ষ থেকে ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিকিউরড শাপলা। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ একই অপারেশনের নাম দেয় অপারেশন ক্যাপচার শাপলা। সে সময় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ফ্ল্যাশ আউটে ঠিক কতজন নিহত হয় তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও মানবাধিকার সংগঠন অধিকার 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। এরপর থেকেই ভয়াবহ সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আসছিল ভুক্তভোগীরা। বিভিন্ন সময়ে হেফাজত ইসলাম কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের বিচার চাইলেও বিনিময়ে মামলা হামলার শিকার হতে হয় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে মানবাধিকার কর্মীদের। তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর শাপলা বিচারের দাবি আরও জোরালো হয়। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের সমাবেশ থেকেও বিচারের দাবি জানানো হয়। ইনশাআল্লাহ আমরা শাপলার রক্তে রঞ্জিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরবগাথা ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরব। হেফাজত নেতারা বলছেন 2013 সালের শাপলা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যায়নি বলেই পরবর্তীতে গুম, খুনের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার কিংবা সবশেষ জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দীর্ঘ প্রায় 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5ম সমাবর্তন অনুষ্ঠান। এতে 23,000 প্রাক্তন শিক্ষার্থী সহ প্রায় 30,000 মানুষের মিলন মেলায় মুখর হয়ে উঠবে ক্যাম্পাস। বর্ণিল উৎসবে একদিনেই বিশ্ববিদ্যালয় খরচ করবে 13 কোটি টাকা। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করবে বিশ্ববিদ্যালয়। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। বেগুনি আর লাল আভায় ঢাকা পড়েছে প্রায় 2,500 একরের ক্যাম্পাস। পথিকের চোখ আটকায়, জারুল থোকায়। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালুর সৌন্দর্য তৈরি করেছে ভিন্ন মায়া। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিতে অম্লান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন স্বপ্নীল রূপ নিয়েছে। 14 মে সেই ক্যাম্পাসে আবারও ফেরার উপলক্ষ হয়ে আসছে 5ম সমাবর্তন। ক্যাম্পাসের আনাচে কানাচে এখন বর্ণিল এ সমাবর্তনের প্রস্তুতির ছাপ। দীর্ঘ প্রায় 9 বছর পর হওয়া এ সমাবর্তনে অংশ নেবেন 23,000 শিক্ষার্থী। সব মিলিয়ে 30,000 মানুষের সমাগম হবে। বিশাল এ কর্মযজ্ঞে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদিনেই খরচ করবে 13 কোটি টাকা, যেখানে 23,000 শিক্ষার্থী ফি বাবদ দিচ্ছেন প্রায় 7 কোটি। সমাবর্তনের গাউন আর ক্যাপের পাশাপাশি অন্যতম আকর্ষণ থাকছে গিফট বক্স। পাটের ব্যাগে থাকবে স্মরণিকা, কলম, কোটপিন, মোবাইল ওয়ালেট। ডিগ্রিধারী ও অংশগ্রহণকারী অতিথি সহ 26,000 গিফট প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয়ে এখন সার্টিফিকেটের বাবদ টাকা রাখার পরে এই ফান্ডে মাত্র 3.5 কোটি থেকে 4 কোটি টাকার মতো আসছে বিশ্ববিদ্যালয়ের হাতে। তার মানে বাকি 8 থেকে 9 কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ঘাটতি। তো এই ঘাটতি থেকে দেওয়া, এটা আসলে ওদের থেকে পাওয়ার অ্যামাউন্ট দিয়ে কোনোভাবেই কাভারেজ হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছেই শাটল ট্রেন এক আবেগের নাম। বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে খুনছুটি, গান, গল্প আর আড্ডায় প্রতিদিনের মুখর যাত্রা। আবারও সে যাত্রায় সুযোগ এনে দিচ্ছে সমাবর্তন। সেদিন থাকছে বাড়তি কিছু ট্রেনও। এছাড়া 100টি বাস প্রস্তুত থাকবে নগরীতে। তবে সেদিন ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাসে প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। যেহেতু আমরা শহর থেকে অনেক দূরে, এটা বিরাট একটা চ্যালেঞ্জ যে এত হাজার কর্মী, 23-24 হাজার কর্মী থেকে নিয়ে আসা এবং তাদেরকে আবার ব্যাক করানো। অপরদিকে বিপুল সংখ্যক মানুষের আগমন হওয়ার কারণে অতিথি কর্মকেই আমাদের প্রাইভেট গাড়ি যারা নিয়ে আসবেন তাদের জন্য রেস্ট্রিকশন আমাদেরকে দিতে হচ্ছে।
সমাবর্তনে উপস্থিত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন তাকে ডক্টর অব লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থের এসব জটিল সমীকরণ ছাপিয়ে 2100 একরের নয়নাভিরাম ক্যাম্পাস এখন সমাবর্তন উৎসবের অপেক্ষায়। তবে শিক্ষক শিক্ষার্থীরা চাইছেন এতটা লম্বা বিরতি দিয়ে নয়, বরং সমাবর্তন হোক নিয়মিত। এজন্য বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে একাডেমিক ক্যালেন্ডারে সমাবর্তনের তারিখ পূর্ব ঘোষিত থাকে, সেভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হোক। এতে করে সমাবর্তনের আগেই চূড়ান্ত পরীক্ষা এবং উত্তরপত্র মূল্যায়ন শেষে ফল প্রকাশের একটি তাড়া থাকবে। এতে কমবে সেশন জট, শিক্ষার্থীরাও পাবেন উৎসাহ। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। বগুড়ার হাটবাজারে উঠতে শুরু করেছে নতুন বোরো ধান, তবে কৃষকের অভিযোগ আছে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে নন্দীগ্রামের রনবাঘা হাট থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজেদ, কত টাকা মন দরে বিক্রি হচ্ছে ধান, আর দাম তুলনামূলক কম হওয়ায় সরকারের কাছে ধান বিক্রি নিয়ে চাষিদের মধ্যে কোনো অনিয়া আছে কিনা? হ্যাঁ গালিব, প্রথমে আপনাকে বলে রাখি যে এবারে সরকার বড় মৌসুমে ধান চাল ক্রয় অভিযান কিন্তু শুরু করেছে গত 24শে মে। আর এবারে যে ধানের দাম নির্ধারণ করা হয়েছে 36 টাকা কেজি দরে, অর্থাৎ 1440 টাকা মন দরে ধান কিনবে সরকার এবং চাল কিনবে 49 টাকা কেজি দরে। কিন্তু আজকে যে নন্দীগ্রাম রনবাগা হাটে আমরা যেটি দেখলাম সেটি হলো মোটা জাতের যে ধানটি, সেই ধানটি বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা, অর্থাৎ সরকার নির্ধারিত দামের চেয়ে কিন্তু 250-300 টাকা কম দরে ধান বিক্রি হচ্ছে, যেটি সরকার চাল কিনবে 49 টাকা কেজি দরে। এইভাবে যে কৃষক যেটি বলছেন যে উৎপাদন খরচ যেখানে 1100-1200 টাকা মতো পড়ে গেছে, সেখানে কিন্তু বর্তমান মোটা ধানের যে দামটি, সেই দামে কিন্তু ধান বিক্রি করে হাটবাজারে তাদের কোনো লাভ হচ্ছে না। তারা বলছেন সরকার নির্ধারিত দামে যদি দামটা থাকে হাটবাজারে, কিংবা সরকারের তরফ থেকে যদি কেনার যে আশ্বাস, শুধু কেনার আশ্বাস না দিয়ে যদি সত্যিকার অর্থে যদি ধান চাল কেনাটা শুরু করে, তবে কিন্তু কৃষক উপকৃত হবে। আর আজকে যে হাটটিতে আমি রয়েছি, সেই হাটটিতে মোটামুটি চিকন জাতের ধানই বেশি পাওয়া যায়, বিশেষ করে কাটারি ভোগ এবং মিনিকেট জাতের, যেটি স্থানীয় ভাষায় বলছে যে মিনিকেট, সেই ধানটি বিক্রি হচ্ছে 1380 টাকা মন দরে। যেখানে কিছুদিন আগেও, অর্থাৎ পুরাতন ধানটি যখন বিক্রি হয়েছে, তখন কিন্তু 1800-1900 টাকা মন দরে কিন্তু সেই ধানটি বিক্রি হয়েছিল। কিন্তু সে ধান নেমে এসেছে, নতুন ধান দাম এসেছে প্রায় 1380-1400 টাকায়। এখানেও কিন্তু একটা বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে কৃষককে। কৃষক যেটি বলছেন যে চিকন ধানের কিন্তু ফলনটা অনেক কম হয়। যদি মোটা ধানের ফলন হয় প্রতি বিঘাতে 25 মন, সেখানে চিকন ধানটি হবে 13 থেকে 14 মন। সেক্ষেত্রে কিন্তু চিকন ধানেও যে খুব একটা পর্তা আছে, সেটি কিন্তু পর্তা নাই কৃষকের ভাষায়। তারা বলছেন যে সরকার নির্ধারিত যে দামটি, সে দামটি যদি তারা যথাযথভাবে পায়, তারা এবারে লাভের মুখ দেখবে। এই ছিল এখানে দাম দরের কথা। আর যেখানে এবারে যে ধান এখানে উৎপাদন হয়েছে, সেখানে 185 হেক্টর 1,85,000 হেক্টর জমিতে বগুড়াতে ধান উৎপাদন হয়েছে, যেখানে চাল উৎপাদন হবে প্রায় 7,85,000 মেট্রিক টন। সেখানে কিন্তু এবারে প্রায় এরকমই ধান এবং চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়ার যে ধানের দরদাম এবং উৎপাদন নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজিদুর রহমান। জেলা প্রশাসনের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমপাড়া। প্রথম দফায় পাড়া হচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম। এ নিয়ে আরও জানাতে শহরের বাগানবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব, এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে, আর পরবর্তী ধাপে কোন কোন জাতের আম পাড়া হবে? গালিব, প্রথম দফায় শুধুমাত্র গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের যে আমগুলো রয়েছে সেগুলো পাড়ার অনুমতি দেওয়া হয়েছে আজ থেকে। এছাড়া আগামী 20 তারিখ থেকে এখানকার যে সবচেয়ে জনপ্রিয় আম হিমসাগর আম, সেটি পাড়ার অনুমতি রয়েছে।
27 মে থেকে রয়েছে ল্যাংড়া আম পাড়ার অনুমতি। ধাপে ধাপে আমগুলো আসলে পাড়া হবে। তো এবছর এখানকার কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে প্রায় এখানে 4135 হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। এখানে প্রায় 5000 বাগান রয়েছে। সেখানে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 62,800 মেট্রিক টন। এই পরিমাণ আম কিন্তু এবছর উৎপাদন হবে, তারা আমটা আশা করছেন। গত বছর একই এলাকার জমিতে প্রায় 50,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এবছর কিন্তু সেটি বেশি এবং এখান থেকে প্রায় 400 থেকে 500 মেট্রিক টন আম এবছরও বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তো আজকে সকাল থেকে এখানে আম বাগান থেকে আম পাড়া কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, যদিও এখন আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেনি জেলা প্রশাসন। 10:30টার সময় একটা প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামে মূলত এই আম পাড়ার কার্যক্রমের উদ্বোধন হবে। যদিও সকাল থেকে এখানকার বিভিন্ন যে সমস্ত আম বাগান রয়েছে সেই আম বাগানের আম চাষি যারা রয়েছেন তারা গাছ থেকে আম পেড়ে এখন মূলত বাজারজাতকরণের জন্য তারা বাজারে নিয়ে যাবেন। আমরা এখন যে বাগানটিতে রয়েছি এখানে গোবিন্দভোগ জাতের যে আমটি পাড়া হয়েছে সেটি ইতিমধ্যে কিন্তু তাদের বাজারজাতকরণের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। তারা কিছুক্ষণ পরেই এই আমটি বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন। তো আজকে বাজার দর এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। এই আমটি যখন বাজারে পৌঁছাবে, বাজারে পৌঁছানোর পরে মূলত নিলামের মাধ্যমে এই আমটি বিক্রি হয়। তো সেই নিলাম প্রক্রিয়া যখন বাজারে চলবে, সেই নিলাম প্রক্রিয়া আসলে আজকের বাজার দরটি নির্ধারণ হবে। প্রতিদিনই কিন্তু এই বাজার দরটি ওঠানামা করে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে আম পাড়া এবং বাজারজাতকরণের সবশেষ তথ্য। গালিব। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান রাজীব। কালো ধোঁয়া, ধুলো, বালি আর বিষাক্ত পরিবেশে বিপর্যয়ে হবিগঞ্জের কয়েকটি উপজেলা। স্বাস্থ্য ঝুঁকি, কৃষির ক্ষতি আর পরিবেশ ধ্বংস করে চলছে 119টি ইটভাটা। এর মধ্যে বেশ কিছু ভাটার ছাড়পত্র না থাকলেও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। যদিও জেলা প্রশাসক বলছেন পর্যায়ক্রমে চালানো হবে অভিযান। হবিগঞ্জ থেকে সহকর্মী কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জ মিরপুর সড়কের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে অন্তত 20টি ইটভাটা। দূর থেকে তাকালে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী আর চারপাশে ধুলোবালির ঝাপটা। ইটভাটায় বিপর্যস্ত পরিবেশের ভয়াবহতা বোঝা যায় আশপাশের গাছপালার দিকে তাকালে। সবুজ পাতাগুলো প্রায় বিবর্ণ, পড়েছে ধুলোর আস্তর। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার চারপাশের এলাকায় গাছে কমেছে ফলের পরিমাণ, প্রভাব পড়েছে কৃষি জমিতেও। এছাড়া ধুলোবালিতে বিপর্যস্ত হয়েছে এই জনপদের মানুষের জীবন। ইত্যাদি ফসল টসল যেটা আছে, টমেটো বমেটো, ইটার খটি আইয়া ফুল আইয়া মুজে জায়গা ফুল। এত মেহনত করি একটা গাছের মাঝে 5-7টা বান লাগে। সরকারের তুই ভাত দিতে না হইলে মাটি গাড় খুঁজ দিয়া তালাব খুঁজ দিয়া নিতে পারিল নেই। আর যদি 2-4 বছর থাকে আর মাটি পাইতো না শেষ। হবিগঞ্জে ইটভাটা রয়েছে 119টি, যার মধ্যে 24টি ভাটার পরিবেশ ছাড়পত্র নেই। আবার যাদের ছাড়পত্র আছে তারাও মানছে না আইন। প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করে ভাটা পরিচালনা করায় ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। ইটভাটাগুলো পরিবেশ এবং প্রতিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের কৃষি জমি থেকে যে পরিমাণ টপ সয়েল নিচ্ছে ইটভাটার জন্য, সেটার জন্য এই অঞ্চলের কৃষি জমির ভবিষ্যৎ কৃষি ব্যবস্থাটা ভঙ্গুর অবস্থার সৃষ্টি হবে। তাই আমি মনে করি যে মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয়ভাবে যে নিয়ম নীতিগুলো রয়েছে সেই নিয়ম নীতিগুলো পরিচালনা করে হবিগঞ্জের ইটভাটাগুলো পরিচালনা করার জন্য দায়িত্বশীল প্রতিষ্ঠানের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো তারা পালন করবে। জেলা প্রশাসক বলছেন অবৈধ 4টি ইটভাটা ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ নীতি না মেনে পরিচালিত ভাটাগুলোর বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। জমির যে টপ সেল আছে এগুলো তারা কেটে এগুলো ইটভাটায় বিক্রি করছে, সেগুলো আমরা বিভিন্ন অভিযানে যেয়ে এগুলো জরিমানা করছি, বিভিন্ন রকম মামলাও করা হয়েছে এই বিষয়ে। এগুলো পরিবেশ অধিদপ্তর প্রতি বছরই কিন্তু রিনিউ করা হয়। ওরা এখন বলেছে যে পরিবেশ যে কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখছেন যে আসলে আগে দেওয়া হয়েছে কিনা বা এখন ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এখন কোনোটাই দেওয়া হচ্ছে না যদি পার্শ্ববর্তী কোনো জনবসতি থাকে। ধোঁয়ার কুণ্ডলী আর ধুলোর নিচে চাপা পড়েছে জেলার কয়েকটি জনপদের স্বাস্থ্য, কৃষি আর প্রকৃতি। এই বিপর্যয় থেকে কবে মুক্তি মিলবে সেই প্রশ্ন স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ। নিয়ম না মেনে নওগাঁয় মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে ডাস্টবিনে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য পরিষ্কার করার সময় সিরিঞ্জ, ভাঙা নিডল ও শক্ত বস্তুর আঘাতে আহত হচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। শীঘ্রই নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন পৌর কর্তৃপক্ষ। আব্বাস আলীর প্রতিবেদনে বিস্তারিত।
নওগাঁ শহরের কাজীর মোড় থেকে দয়াল মোড় এবং জেনারেল হাসপাতাল পর্যন্ত 1.5 কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। নিয়মের তোয়াক্কা না করেই এসব প্রতিষ্ঠান থেকে প্রায় প্রতিদিনই পৌরসভার ডাস্টবিনে ফেলা হচ্ছে বিপজ্জনক মেডিকেল বর্জ্য। সিরিঞ্জ, ভাঙা নিডেল, ধারালো বস্তু ডাস্টবিনে ফেলায় একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে বর্জ্য পরিষ্কার করার সময় আহত হচ্ছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। মেডিকেল বর্জ্য যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয় এবং যথাযথভাবে ধ্বংস করা হয় সেই দাবি জানান তারা। ড্রেনের মাঝখানে ময়লা ফেলে এবং রাস্তার ধারে, যেটা মানুষের জন্য এত ক্ষতিকর, গন্ধে তো আশপাশ থাকা যায় না। হাসপাতালের আপনার ডাস্টবিনে মাল ফেলে, সিরিজ, বোতল, অনেক সময় আপনার হাত পা কেটে যায়, অনেকটা আমরা আহত হয়ে যাই। যে কাঁচের টুকরো, সিরিজ আছে, এসব যদি নির্দিষ্ট স্থানে যদি ফেলতো আমরা নিয়ে যাই ভাগাড়ে ফেলতাম। জেলায় 318টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার মধ্যে সদর থানায় রয়েছে 112টি। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করার জন্য পৌরসভার সাথে চুক্তিবদ্ধ ত্রিমাত্রা ওয়েস্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। মেডিকেল যে বর্জ্যটা আমরা নেই, এটা আলাদাভাবে নিয়ে ভাগাড়ে নিয়ে যায়। শোধন করার পর আমাদের যে পিট বানানো আছে, ওই পিঠে আমরা পুড়াইয়ে দিয়ে মাটি চাপা দিয়ে একদম ঢেকে দিই। কাজের ধীরগতি ও সংস্থার অনীহার কারণে অনেকেই এখনও পৌরসভার ডাস্টবিনে বর্জ্য ফেলছেন বলে স্বীকার করেন এই কর্মকর্তা। গত 3 মাস থেকে আমরা খুবই করা হয়েছি, কেউ মেডিকেল বর্জ্য লাল অথবা এই ইয়েলুতে রাখবে, আমরা এগুলা ত্রিমাত্রা আলাদাভাবে এটা বহন করে আলাদা জায়গায় নিয়ে যায়, ওরা প্রসেস করাবে। মেডিকেল বর্জ্য ডাস্টবিনে ফেলার কোনো সুযোগ নেই বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ। তারপরও নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। কোনো ওষুধ মিশ্রিত অ্যাম্পুল আমাদের এখানে আসার কথা নয়, তারা এই মিশ্রিত অবস্থায় আসতেছে এটা আমার জানা নাই। তো আমি এখন এটাকে দেখব, দেখার পরে যদি দেখি যে এরকম কোনো অবস্থা থাকে তাহলে সেটাকে অবশ্যই আমরা প্রতিরোধ করব আর কি। জেলা সিভিল সার্জন বলছেন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারালো বর্জ্য, সংক্রামিত বর্জ্য এবং সাধারণ বর্জ্য আলাদাভাবে ফেলে, এটা আমরা মনিটর করি। ইতিপূর্বে এই মাসেও আমি কয়েকটি ক্লিনিকে ভিজিট করেছি। যদি কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে বিন্দুমাত্র অবহেলা করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। সরকারি হাসপাতালগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় বর্জ্য সংরক্ষণ ও ধ্বংসের ব্যবস্থা থাকলেও বেসরকারি খাতে উদ্বেগজনক এই পরিস্থিতি নিরসনে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। নওগাঁ এখন। নরসিংদীতে প্রতিনিয়ত বাড়ছে অটোরিকশার সংখ্যা। শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে 3 চাকার সহজলভ্য এই যান। এতে বেকার যুবকদের কর্মসংস্থান বাড়লেও ঝুঁকিতে পড়েছে সড়কের শৃঙ্খলা। অনিয়ন্ত্রিত চলাচলে ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসন বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ সহ নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। রাকিবুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। ঢাকা বিভাগের অন্যতম ব্যস্ততম শহর নরসিংদী। প্রায় 3 লাখ মানুষের এই শহরে প্রতিনিয়ত বাড়ছে বাণিজ্যিক ব্যস্ততা, এর সঙ্গে বাড়ছে পরিবহনের চাহিদাও। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত যাতায়াতের এখন সবচেয়ে সহজলভ্য ব্যাটারি চালিত অটোরিকশা। ভাড়া ও সময় কম লাগায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে 3 চাকার এই পরিবহন। এই বিভাটেক এগুলা সর্বোচ্চ মানে জনপ্রতি 10 টাকা হলেই আমরা যাইতে পারি, এজন্য আমরা এটা বেছে নেই। আগে যদি যে রাস্তা 2 কিলো রাস্তা যাইতে লাগতো আমাদের কমসে কম ফারান্না রিক্সাতে আধা ঘন্টা, এখন আমরা সে রাস্তা 2 থেকে 5 মিনিটে যাওয়া যায়। অন্যদিকে স্বল্প শ্রমে বাড়তি রোজগারের নিশ্চয়তায় বাড়ছে অটোরিকশা চালকের সংখ্যা। জেলার 6 উপজেলায় প্রায় 50,000-এর বেশি মানুষ জীবিকা নির্বাহ করছে অটোরিকশা চালিয়ে। ব্যাটারি চালিত গাড়ি দিয়ে অনেক সুখ সুবিধা পাইতেছে যাত্রীরা, তারাও খুশি, আমরাও খুশি। আগে যাইতো 10 মিনিটে, অন্য জায়গা 2 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিটে জায়গা, ভাড়াও কম আগে চাপ। একদিকে এই ব্যাটারি চালিত অটোরিকশাকে ঘিরে জেলায় প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান, অপরদিকে এই ব্যাটারি চালিত রিকশার আধিপত্যে সড়কে দুর্ঘটনা এবং যানজট নিত্যদিনের সঙ্গী। তবে যাত্রী ও চালকের সাময়িক এই সুবিধায় ঝুঁকিতে পড়ছে সড়কের শৃঙ্খলা, বাড়ছে যানজট, বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারি না, টাইম পাস হয়ে যায়। নরসিংদীবাসী এই অনেক ভোগান্তিতে আছে। নরসিংদী পৌরসভাতে যান চলাচল অনেক বেশি, এই ব্যাটারি চালিত রিক্সা পরিমাণের বাইরে হয়ে গেছে। অটোগুলি জোরে টানতেছে, তখন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং যখন আমরা এখানে সিগন্যাল দেই তারা সিগন্যালগুলি মানতেছে না।
সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ সহ বাস্তবমুখী পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যে সব অটোরিকশা একদিনে চললো না, হয়তোবা একদিন কিছু রিক্সা চললো, অন্য আরেকদিন আরেকটা গ্রুপ চললো। যে সমস্ত জায়গায় আসলে ব্যাটারি চার্জ করার কথা তার বাইরে একটা বিদ্যুৎ চার্জ করলে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, আমরা কিছু অভিযান পরিচালনা করতে পারি, আমাদের সেই পরিকল্পনাও রয়েছে। বর্তমানে জেলায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 50,000-এর বেশি। এর মধ্যে গেল 3 বছরে বেড়েছে আশঙ্কাজনক হারে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। 2019 সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামার পর গেল 22 এপ্রিল পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ইস্যুতে আবারও ভারত পাকিস্তানের বাণিজ্য যুদ্ধ তুঙ্গে। তবে নিষেধাজ্ঞার মধ্যেও বিভিন্ন দেশের মাধ্যমে পাকিস্তানি পণ্য আমদানি করছে ভারত। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য বলছে, বাণিজ্য বন্ধের মধ্যেও অন্তত $50 কোটি মূল্যের পাকিস্তানি পণ্য ভারতের বন্দরে নোঙর করেছে। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান। জম্মু কাশ্মীরের পেহেলগামে গেল 22 এপ্রিল পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ ইসলামাবাদ বিরোধী নানা পদক্ষেপ নেয় নয়াদিল্লি। বিপরীতে সিমলা শান্তি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পাল্টা পদক্ষেপে নয়াদিল্লির চোখ রাঙানির কঠোর জবাব দিচ্ছে ইসলামাবাদ। 2 সপ্তাহের পাল্টাপাল্টি পদক্ষেপে চলমান উত্তেজনায় প্রকট হচ্ছে যুদ্ধের শঙ্কা। এর মধ্যেই আবারও আলোচনায় দুদেশের বাণিজ্য যুদ্ধ। অন্যান্য পদক্ষেপের মতো এটিকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছে ভারত। তৃতীয় দেশের মাধ্যমেও পাকিস্তানি পণ্য ঢুকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। এতে দুদেশের সম্পর্কের বৈরিতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীদের কথা থেকে এমনটাই আভাস মিলছে, ছড়াচ্ছে উত্তাপ। पाकिस्तान से कोई भी देश जो है कोई भी माल ना खरीदे और ना ही ले। ये हमारे से जो पैसा जाता था ये मिलिटेंसी से पैदा करता था ये, और इसने ये हमारे पास ही करता था। ये मुबारकबाद देते हैं अपने माननीय प्रधानमंत्री जी से। हमने परसों भी अपील की थी कि जो पाकिस्तान से ट्रेड हो रहा है, चाहे दुबई के रास्ते से हो रहा है, चाहे हम भेज रहे हैं या वो भेज रहा है, ये पूरी तरह जो है बंद होना चाहिए। যদিও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। আনুষ্ঠানিক বাণিজ্য বন্ধের ঘোষণার পরও অন্তত $50 কোটি মূল্যের পাকিস্তানি পণ্য ভারতের বন্দরে নোঙর করেছে। তবে তা সরাসরি নয়। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার মতো তৃতীয় দেশগুলোর মাধ্যমে পাকিস্তান থেকে যাচ্ছে এসব পণ্য। সূত্রের বরাত দিয়ে এমন তথ্য তুলে ধরেছে খোদ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। এসবের মধ্যে ছিল ফল, শুকনো খেজুর, চামড়া এবং টেক্সটাইল পণ্য। তবে পাকিস্তানের পরিচয় লুকিয়ে পণ্যগুলোর নথিতে অন্য দেশের পরিচয় তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি নতুন ব্র্যান্ডের মোড়কে এসব পণ্য ভারতের বাজারে চড়া দামে বিক্রির পায়তারা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তানের ফল, বাদাম ও জৈব রাসায়নিক পণ্যসহ বেশ কিছু পণ্যের উপর প্রতি বছরই নির্ভরশীল ভারত। তেমনি ভারত থেকে ওষুধ, পেট্রোলিয়াম, শাকসবজি ও মশলাসহ ইত্যাদি পণ্য আমদানি করতে হয় পাকিস্তানকেও। এই অবস্থায় একে অপরের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করায় উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন অনেকে। এদিকে খাদ্য সরবরাহের ঘাটতি এড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের খাদ্যমন্ত্রী আকবর ইব্রাহিম। চলছে রেশন বিতরণ কার্যক্রম। তবে এটি স্বাভাবিক প্রক্রিয়া বলে দাবি স্থানীয়দের। नहीं ये रूटीन का जंग की वजह नहीं है, जंग है नहीं है, जंग की वजह से नहीं, ये अपनी रूटीन का घर का राशन है, ये हर बंदे के घर का राशन है। ভারত পাকিস্তানের মধ্যে বাণিজ্য বিরোধ নতুন নয়। 2019 সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি পণ্যের উপর 200% আমদানি শুল্ক কার্যকর করে ভারত। ফলে সরাসরি আমদানি প্রায় বন্ধ হয়ে যায়। পরে নিষেধাজ্ঞা শিথিল করলেও আমদানির গতি বাড়ায়নি ভারত। পরিসংখ্যান তথ্য বলছে 2024 সালের এপ্রিল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে ভারতীয় পণ্য রপ্তানি ছিল $44 কোটি মূল্যের। অন্যদিকে মাত্র $4 লাখ মূল্যের পণ্য আমদানি করেছে ভারত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইয়েমেনি হুথিদের বিরুদ্ধে এবার সোচ্চার হচ্ছে গোষ্ঠীটির বিরোধী শক্তিগুলো। তবে এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের সহায়তা পাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হুথিদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর পরিকল্পনাও করছে ইয়েমেন সরকার। এতে চারপাশ থেকেই কোণঠাসা হয়ে পড়ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আরও জানাচ্ছেন তানভীর জনি।
1990-এর দশকে ইয়েমেনের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠে হুতি গোষ্ঠী। আব্দুল মালিক আল হুতির নেতৃত্বে একদল পাহাড়ি যোদ্ধা ধীরে ধীরে হয়ে ওঠে বিদ্রোহী বাহিনী, যারা এখন বিশ্ব শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কয়েক হাজার সেনাসহ গোষ্ঠীটির সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল অস্ত্রাগার রয়েছে, যাদের পরোক্ষ সমর্থন দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। 2014 সালে হুতিরা রাজধানী সানা দখলের পর ইয়েমেনে শুরু হয় গৃহযুদ্ধ। দেশটির সেনাবাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধের পাশাপাশি সীমান্তে সুন্নি সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে জড়ায় হুতিরা। তাদের দমাতে পশ্চিমার নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মেলায় সৌদি আরব। সানাসহ ইয়েমেনের উত্তর ও পশ্চিমের বেশিরভাগ অংশ এখন হুতিদের দখলে। অন্যদিকে পূর্ব ও দক্ষিণের বেশ কিছু জনবহুল শহর ও বন্দরনগরী এডেন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে হুতিদের বিদ্রোহী শক্তিগুলো। They've been around for the last 20 years or so, but they really gained prominence in 2015 when they took over power in Sana'a, the capital of Yemen, and they've been the de facto government since that time, controlling about 80% of the Yemeni population. জাতিসংঘের মধ্যস্থতায় গেল 3 বছর ধরে ইয়েমেনের গৃহযুদ্ধ অনেকটাই স্থবির হয়ে আছে। তবে গাজা যুদ্ধ শুরুর পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে গোষ্ঠীটি। ফিলিস্তিনিদের হয়ে লড়াই নামে তারা। লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজে হুতিদের ক্রমাগত হামলায় সংকটে পড়ে বৈশ্বিক পরিবহন ব্যবস্থা। এরই জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ইয়েমেনি সরকারের সঙ্গে জোটবদ্ধ গোষ্ঠীগুলো আবারও হুতিদের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে তাদের বিতাড়িত করার চেষ্টা করছে তারা, যার মধ্যে গুরুত্বপূর্ণ হুদাইদা বন্দরও আছে। বিরোধীরা এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সহায়তার দিকে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দেশটির অভ্যন্তরে বিদ্রোহীরা সফল হলেও আবারও আঞ্চলিক অশান্তি বাড়বে। এমনকি ইরানও এতে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইয়েমেন সরকারের বিরুদ্ধে, এমন আশঙ্কাও অনেকের। They've been allied with Iran for many years. This is a low-cost way for Iran to exercise pressure on the West because international shipping has been relying on the Red Sea for a long time. হুতিদের সাফ কথা, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তারাও হামলা চালিয়ে যাবে। হুতিদের কেউ লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাইলে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না। অন্যদিকে ইয়েমেন সরকার বলছে হুতিদের নির্মূল করা তাদের চূড়ান্ত লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুতিদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা অব্যাহত রেখেছে। এবার ইয়েমেন সরকারও তাদের বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা নিয়েছে। হুতিদের নিয়ন্ত্রণাধীন পাহাড়ি অঞ্চলে অভিযান পরিচালনা সরকারি বাহিনীর জন্য কঠিন। এছাড়াও এসব অঞ্চলে শক্তিশালী আদিবাসী গোষ্ঠীও হুতিদের সমর্থন করছে। তবে বিরোধীদের লক্ষ্য হুদাইদা বন্দর, লোহিত সাগর ও সমভূমির বেশ কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়া। তানভীর জানি, এখন বিশ্ব। আগামী 22 মের মধ্যে বাফুফেকে জাতীয় স্টেডিয়াম বুঝিয়ে দেবে জাতীয় ক্রীড়া পরিষদ, জানিয়েছেন প্রকল্প পরিচালক আজমুল হক। তবে সংস্কার কাজের শেষ পর্যায়ে বেশ কিছু অসঙ্গতি দেখা দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। আরও জানাচ্ছেন শরীফ রওশন। গুনে গুনে 38 দিন পর মাঠে গড়াবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ হওয়ায় ক্রীড়া সংস্থাটিকে বেশ কিছুদিন আগেই মাঠ বুঝিয়ে দিতে হবে বাফুফেকে। তবে জাতীয় স্টেডিয়ামের সংস্কার এখনও চলমান থাকায় কবে নাগাদ শেষ হবে বিশাল ব্যয়ের এই কাজ, এমন অনেক প্রশ্ন ক্রীড়াপ্রেমী মানুষের। যে কারণে ঢুবারা স্টেডিয়ামের দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদে মাঠের কাজ বাফুফের অধীনে থাকায় সেটা বাদে স্টেডিয়ামের বাকি কাজ শেষে 22 তারিখের মধ্যেই মাঠ বুঝিয়ে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এনএসসি। আমাদের বড় যে কাজগুলো ছিল সেগুলো অলমোস্ট আমরা শেষ করেছি। বিশেষ করে বুলেট প্রুফ গ্লাস আমরা লাগিয়েছি। আমরা আমাদের ম্যাচ কমিশনের যে রুমের কথা বলা ছিল সেগুলো আমরা করেছি। সংস্কার কাজ শেষের দিকে থাকলেও বেশ কয়েকটি অসঙ্গতি দেখা দেয়। চলাচলের সিঁড়িতেই চেয়ার প্রতিস্থাপন, পূর্ব পাশের গ্যালারিতে ওঠার কয়েকটি ব্লকে সিঁড়ি না থাকা সহ বেশ কিছু জটিলতা দেখা দেয় নতুন করে শুরু করতে হয় কাজ। তবে শীঘ্রই সব ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রকল্প পরিচালক। প্রায় 405টা চেয়ার এরকমভাবে বসানো হয়েছে এবং আমরা শর্ট টাইমের মধ্যে এটা তুলে ফেলবো। অ্যাথলেটিক্স ট্র্যাকের কারণে একটা বেসমেন্টে একটা সিমেন্টের ওয়ার্ক ছিল, আমরা এটা পুরোপুরি ঢেকে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। তাদের প্রত্যাশা এএফসির সবুজ সংকেত পাবে মাঠটি। তারা যেভাবে বলেছে আমরা সেভাবেই যেহেতু করছি, বাফুফের সাথে সেভাবেই আমরা সংযুক্ত আছি এবং সেভাবেই করছি। আমার মনে হয় না যে এটা নিয়ে পরে হবে।
10 জুন মূল ম্যাচের আগে 5 তারিখ প্রস্তুতি ম্যাচ খেলতেও বাফুফের নির্দেশনা অনুযায়ী কাজ করছে সংস্থাটি। শরীফ রওশন, এখন, ঢাকা। এখন বাজারের শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত বিএনপি, সুস্থ থাকলে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা। হাসনাতের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, জড়িতরা দ্রুত গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি। শাপলা চত্বরে নিহত 93 জনের পরিচয় প্রকাশ করল হেফাজত, বিচার না পাওয়ায় ভুক্তভোগীদের ক্ষোভ। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু, প্রথম ধাপে সংগ্রহ গোবিন্দ ও গোপালভোগ সহ স্থানীয় জাতের আম। এবং ভারত পাকিস্তানের বাণিজ্য যুদ্ধ তুঙ্গে, নিষেধাজ্ঞার মধ্যেও $50 কোটি পাকিস্তানি পণ্য ভারতের বন্দরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।